আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আদাব। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, সব ঠিকঠাক আছে কিনা? আচ্ছা, ক্লিয়ার বলছেন প্রিন্স হ্যামলেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ক্লিয়ার, ওকে। তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে ত্রিকোণমিতির প্রথম ক্লাস, যদিও এটা হচ্ছে বেসিক ত্রিকোণমিতি। আবার বলছি, আপনারা একটু বিষয়টা ক্লিয়ার হয়ে নেন। এখানে হচ্ছে ত্রিকোণমিতির বেসিক অংশটা শিখতে পারবেন। মানে বেসিক ত্রিকোণমিতি বলতে বোঝাচ্ছি মানে যে অংশ থেকে প্রিলিমিনারি, মানে বিসিএস প্রিলিমিনারি, একটু মনোযোগ দিয়ে শুনে নেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসার কথা না। কেন? কারণ বিসিএস প্রিলিমিনারি সিলেবাসে ত্রিকোণমিতি নাই। তারপরেও কয়েকবার, 2-3 বার পরীক্ষাতে প্রশ্ন চলে আসছে, সুতরাং আমরা এটা বাদ দিব না। হ্যাঁ, বেসিক ত্রিকোণমিতি আমরা পড়বো, মানে একেবারে বেসিক অংশ থেকে আসে। তো এই বেসিক ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা, এই অংশটুকু আমরা প্রিলিতেই পড়ে ফেলবো। মূলত ত্রিকোণমিতি হচ্ছে লিখিত সিলেবাসের অংশ। লিখিত সিলেবাসে ত্রিকোণমিতি থেকে 5 নম্বরের একটা প্রশ্ন আসে। হ্যাঁ, তো সেখানে একটু ডিটেলস পড়তে হয়। তো আমরা এখানে বেসিক অংশটা পড়বো। এই বেসিক ত্রিকোণমিতি অংশটা আমাদের জ্যামিতির কিছু কোশ্চেন সলভ করতে যায়ও লাগবে, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, এটা কিন্তু ত্রিকোণমিতির একদম পুরো ভাস্ট পড়ালেখা না, বেসিক অংশটুকু, যেতটুকু আমাদের প্রিলিমিনারিতে লাগবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ত্রিভুজের অংশ। কেন এই ত্রিকোণমিতি কেন ত্রিভুজের মধ্যে পড়ালাম? কারণ হচ্ছে ত্রিকোণমিতির কি, সরি, জ্যামিতির কিছু কোশ্চেন সলভ করতে গেলে এই ত্রিকোণমিতির হেল্প লাগবে। তাই আমি আগে থেকেই এটা পড়াই নিচ্ছি, বুঝতে পারছেন? এই জন্য জ্যামিতি অংশের মধ্যে ত্রিকোণমিতিটা পড়াচ্ছি। আপনি দেখতে পারবেন, আপনাকে আমি যখন ক্লাসগুলো করাবো, যখন রিলেট করে দিব, দেখেন এগুলো জ্যামিতির অংশ, আবার এর মধ্যে ত্রিকোণমিতির হেল্প আছে, এই জন্য করাচ্ছি। তাহলে আমরা আজকে শুরু করবো হচ্ছে বেসিক ত্রিকোণমিতি, ঠিক আছে? আচ্ছা, এই যে বেসিক ত্রিকোণমিতি আমি এখানে লিখে রাখছি। আচ্ছা, এই বেসিক ত্রিকোণমিতির প্রথম যে পড়ালেখা, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন। বেসিক ত্রিকোণমিতির সর্বপ্রথম আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিসিএস এ যদি নাও আসে, বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় প্রচুর আসে এখান থেকে প্রশ্ন। ত্রিকোণমিতিক অনুপাত ইংরেজিতে বলে ট্রাইগোনোমেট্রিক রেশিও। এখন প্রশ্ন হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা কি? এদিকে তাকান, ত্রিকোণমিতিক অনুপাতটা কি? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে, আপনারা পড়ছেন না যে সাইন থিটা, কস থিটা, এগুলো পড়ছেন না? তারপর হচ্ছে কসেক থিটা। আচ্ছা, সাইন থিটা, কসেক থিটা, তারপর হচ্ছে কস থিটা, তারপর হচ্ছে সেক থিটা, হ্যাঁ, তারপর হচ্ছে ট্যান থিটা, তারপর হচ্ছে কট থিটা। এগুলো পড়ছেন না? এই যে এইগুলাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই সাইন থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, এই যে কসেক থিটা এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, কস থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, সেক থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, ট্যান থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, কট থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত। তো এই ত্রিকোণমিতিক অনুপাত এই 6টা, এদিকে তাকান, মনোযোগ দেন। ত্রিকোণমিতিক অনুপাত এই 6টা, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা পড়বো। কিন্তু অনেকে মানে মনে রাখতে পারে না। এই মনে রাখার বিষয়টা তো আমরা আজকে একটু অবশ্যই টেকনিক্যালি পড়বো, সমস্যা নাই। হ্যাঁ, মানগুলা মনে থাকে না, তা বিভিন্ন প্রবলেম ফেস করে। আজকে ইনশাল্লাহ এই প্রবলেমটা আর থাকবে না, ওকে? আচ্ছা, এখন দেখেন এই সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, মানে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো পড়তে গেলে আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মাথায় রাখবেন এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড। সবাই একটু তাকানের দিকে, এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড। প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড, মানে এখানে সমকোণী ত্রিভুজটা আপনাকে ভালো করে বুঝতে হবে, ওকে? তাহলে এটা যেহেতু এগুলো যেহেতু প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড, তাই আমরা একটু সমকোণী ত্রিভুজ যদিও আমরা পড়ছি, তারপর আমি একটু জাস্ট 5 মিনিটে একটু রিভিউ করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন এই সমকোণী ত্রিভুজের এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমি নাম দিলাম হচ্ছে এ বি সি, ওকে? আমি না, আচ্ছা, নামগুলো একটু আমি সমকোণী ত্রিভুজের নাম দিচ্ছি হচ্ছে
এ বি সি সমকোণী ত্রিভুজ, যার এই সি কোণটা হচ্ছে সমকোণ। আচ্ছা, এই সমকোণের বিপরীত বাহু এটাকে বলা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। আচ্ছা, আর এখানে যে দুইটা সূক্ষ্মকোণ আছে না, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। এই দুইটা সূক্ষ্মকোণের মধ্যে যে কোনো একটা সূক্ষ্মকোণ নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি দুইটা নিয়ে কাজ করতে পারবেন না। হ্যাঁ, দুইটা নিয়ে কাজ করতে পারবেন। আপনি ধরেন এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করবেন, এই সূক্ষ্মকোণের নাম দিব হচ্ছে আমরা থিটা। কোণকে থিটা দ্বারা প্রকাশ করে না, তাই এই সূক্ষ্মকোণের নাম দিলাম থিটা। অবশ্যই এই সূক্ষ্মকোণের নাম থিটা দিয়ে ধরে কাজ করলেও হবে, কিন্তু আপনাকে অবশ্যই হয় এই কোণের সাপেক্ষে সবকিছু মেজার করতে হবে, না হলে এই কোণের সাপেক্ষে। দুইটার সাপেক্ষে হবে না, কিন্তু যে কোনো একটা আমি বলে দিয়েছিলাম। কিন্তু আপনি যেটা সাপেক্ষেই ধরেন অঙ্কের উত্তর সেম আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলেন তো এখানে লম্ব কোণটা ভূমি কোণটা? বলেন তো এখানে লম্ব কোণটা ভূমি কোণটা? এখানে লম্ব কোণটা ভূমি কোণটা? সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, কিন্তু লম্ব ভূমি কোণটা মনে আছে? সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব। তাহলে সূক্ষ্মকোণ এখানে কোনটা? এখন বলবেন সূক্ষ্মকোণ তো এইটাও সূক্ষ্মকোণ, এইটাও সূক্ষ্মকোণ, কিন্তু আমরা এই সূক্ষ্মকোণ নিয়ে কাজ করব যেখানে থিটা দেওয়া থাকবে, যেখানে থিটা দেওয়া থাকবে। তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে এসি হচ্ছে লম্ব, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই উত্তর দিচ্ছেন। জি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এসি হচ্ছে লম্ব। তাহলে আর একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ভূমি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভূমি। এখন একটু তাকান, এই যে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু না, এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন। খুবই সহজ, এই ত্রিকোণমিতির চ্যাপ্টারটা খুবই সহজ। আপনাদেরকে একটু কিছু জিনিস জাস্ট মনে রাখতে হবে, তবে আমি টেকনিক শিখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে যে তিনটা বাহু দেখতেছেন না সমকোণী ত্রিভুজের, মজার বিষয় হচ্ছে এই সমকোণী ত্রিভুজের তিন বাহুর যে কোনো দুই বাহুর অনুপাত, এদিকে তাকান, এদিকে আমরা কি বলছি আজকে? কি পড়তেছি? ত্রিকোণমিতিক অনুপাত না? ত্রিকোণমিতিক অনুপাত না? আমরা পড়তেছি কি? ত্রিকোণমিতিক অনুপাত। এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাতই হচ্ছে এক একটা ত্রিকোণমিতিক অনুপাত। সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত, যে কোনো দুই বাহুর অনুপাত নিলে পরেই সেটা এক একটা ত্রিকোণমিতিক অনুপাত হবে। তবে অবশ্যই সেই ত্রিকোণমিতিক অনুপাত এই সূক্ষ্মকোণ, যে কোনো একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে, কিন্তু আবার বলছি। তাই এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত নেন, আপনি যদি লম্ব আর ভূমির অনুপাত নেন, যদি বলেন লম্ব আর ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, এদিকে তাকান, হ্যাঁ এইটাই একটা ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতের নাম হচ্ছে ট্যান থিটা। এই জন্য আমরা লিখি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। মনে রাখার টেকনিক শিখাই দিব। আগে বুঝতে হবে যে আপনি এই যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা কোত্থেকে আসলো। আমি আবার বলছি, এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাতই হচ্ছে এক একটা ত্রিকোণমিতিক অনুপাত। এখন ত্রিকোণমিতিক অনুপাত কেন 6টা হলো? কেন 6টা হয়েছে জানেন? কারণ এই তিন বাহুর অনুপাত, এই তিন বাহুর মধ্যে যে কোনো দুই বাহুর অনুপাত 6 ভাবে নেওয়া যায়। যেমন কেউ বললো আমি লম্ব বাই ভূমি নেব, আর একজন বললো না আমি ভূমি বাই লম্ব নিব। তাহলে এইটার যে নাম হবে, এটার নাম তার উল্টা হবে, সেই উল্টা নামটা হচ্ছে কট থিটা। একজন বললো না আমি লম্বর সাথে অতিভুজ নিব, ওকে ফাইন, তাহলে লম্ব বাই অতিভুজ। আমি অতিভুজকে অতি লিখবো শুধু, হ্যাঁ অতিভুজ। এই যে দেখেন, এই লম্ব বাই অতিভুজ, এটাও তো সমকোণী ত্রিভুজের দুই বাহুর অনুপাত, এইটার নাম হচ্ছে সাইন থিটা। এই অনুপাতের নাম হচ্ছে সাইন থিটা। একজন বলছে না আমি অতিভুজ উপর দেবো, লম্ব নিচে দিব, তাহলে অতিভুজ বাই লম্ব। এর নাম কি হবে? এই সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এখানে উল্টাই দিছি, তাহলে এইটা হবে সাইনের উল্টা, আর সাইনের উল্টা হচ্ছে কসেক থিটা। আরেকজন বলছে না আমি এই ভূমি আর অতিভুজের অনুপাত নিব, ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ নিলে সেটা আর একটা অনুপাত হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। হ্যাঁ, এটাও তো একটা ত্রিকোণমিতিক অনুপাত। সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাতই হচ্ছে এক একটা ত্রিকোণমিতিক অনুপাত, যে কোনো দুই বাহুর অনুপাত। ঠিক আছে? আর এই ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা বলবো কস থিটা। এখন একজন বলছে না ভূমি বাই অতিভুজ না, আমি অতিভুজ বাই ভূমি নেব, মানে অতিভুজ উপরে যাবে, তাহলে অতিভুজ উপরে যাবে, নিচে ভূমি আসবে, অতিভুজ উপরে যাবে, নিচে ভূমি আসবে। তাহলে এটা কি? এটাকে উল্টাই দিলাম না? তাহলে উল্টাই দিলে এখানে যে জিনিসটা আসবে সেটা তো কস আসবে না, কসের উল্টা, আর কসের উল্টা হচ্ছে সেক থিটা। আমার কথা কি বুঝতে পারতেছেন? দেখেন এই যে এরকম 6টা অনুপাত সম্ভব, মানে সমকোণী ত্রিভুজের তিন বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর অনুপাত এরকম 6 ভাবে করা যায়, এর বাইরে করা যায় না। এই জন্য ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা।
ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা, মনে রাখবেন এই সাইন থিটা, ট্যান থিটা আর হচ্ছে কস থিটা, এই 3টা মনে রাখবেন। আর বাকি 3টা হচ্ছে এদের উল্টা, আমি দেখাই দিব, সমস্যা নেই, দেখাই দিব। আমার কথা কি বুঝছেন যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা কেন? ত্রিকোণমিতিক অনুপাত 6টা কারণ সমকোণী ত্রিভুজের এই 3 বাহুর মধ্য থেকে 2টা বাহুর অনুপাত 6 ভাবে নেওয়া সম্ভব, এই জন্য ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কি এটা কি বুঝছেন? তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ত্রিকোণমিতিক অনুপাত কি, আপনি বলবেন একটা সমকোণী ত্রিভুজের যে কোনো 2 বাহুর অনুপাতই হচ্ছে এক একটা ত্রিকোণমিতিক অনুপাত। হ্যাঁ, এখন কোন 2 বাহু নিচ্ছেন সেইটার উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়েছে, সেটা সাইন হবে নাকি কজ হবে নাকি ট্যান হবে। অবশ্যই এই যে ট্যান, কজ, এদের সাথে কিন্তু একটা কোণ থাকবে, এই কোণ, এই যে সূক্ষ্মকোণ থাকবে থিটা, সেই কোণটা হচ্ছে এই সূক্ষ্মকোণ অথবা এই সূক্ষ্মকোণ, যে সূক্ষ্মকোণ নিয়ে আপনি কাজ করবেন সেটার সাপেক্ষে নাম দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন তাহলে সমকোণ ত্রিকোণমিতিক অনুপাত মোট কয়টা পেলাম? 6টা। এখন আমরা অনেকে মনে রাখতে পারি না, দেখেন এদিকে তাকান, আমরা অনেকে আমরা অনেকে মনে রাখতে পারি না যে সাইন থিটা মানে কি, ট্যান থিটা মানে কি, তারপর হচ্ছে কট থিটা, কস থিটা মানে কি, এটা অনেকে মনে রাখতে পারি না। এটা অনেক ছন্দ দিয়ে অনেকে পড়ে, তো আমি ছোটবেলায় যে ছন্দ দিয়ে পড়ছিলাম ওইটাই মনে আছে এবং ওইটা প্র্যাকটিস করতে করতে ওইটাই মুখস্থ হয়ে গেছে। আমি ওইটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? প্রথমে লিখবো নাম্বার 1। হ্যাঁ, নাম্বার 1 ছন্দ হচ্ছে সাগরে লবণ অতি। সাগরে লবণ অতি, ঠিক আছে? আচ্ছা, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড, আবার বলছি, সুতরাং আমরা সমকোণী ত্রিভুজ ভুলে যাব না, ঠিক আছে? এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, আর এই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে হিসাব করব, এটা সাপেক্ষে হিসাব করলেও সমস্যা নেই। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, ওকে, আর এটা তাহলে কি ভূমি। আচ্ছা, তাহলে সাগরে লবণ অতি, আচ্ছা এই কথাটা কি মিথ্যা? মিথ্যা না, এটা কিন্তু সত্য। সাগরে লবণ অতি, কারণ কি সাগরের পানিতে মানে অতিরিক্ত মাত্রায় লবণ থাকে, এই জন্য বলা হচ্ছে সাগরে লবণ অতি। অতি মানে হচ্ছে অতিরিক্ত পরিমাণ। হ্যাঁ, এই যে সাগর না, এই সাগর দ্বারা আপনি মনে রাখবেন সাইন থিটা, এই সাগর দ্বারা মনে রাখবেন কি? সাইন থিটা। এই লবণ, এই লবণের প্রথমে ল না, আবার লম্বের প্রথমেও কিন্তু ল, এই লবণ দ্বারা বুঝতে হবে, এই ল দ্বারা বুঝতে হবে লম্ব, তাহলে লবণে হচ্ছে লম্ব, ঠিক আছে? আর এই যে অতি, অতি, এই অতি মানে হচ্ছে এই অতিভুজের, হ্যাঁ এটা হচ্ছে অতিভুজ। তার মানে সাগরে লবণ অতি, এইটা আসলে সাইন থিটা বোঝাচ্ছে, সাইন থিটা, আর সাইন থিটা ইকুয়াল টু কি? অতএব সাইন থিটা ইকুয়াল টু কি? এই যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এই যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে উপরে যাবে লম্ব, মানে প্রথমে যেটা থাকবে সেটা উপরে লম্ব, আর নিচে কি? অতিভুজ। লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে সাইন থিটা মানে ত্রিকোণমিতিক, সাইন থিটা কি? সাইন থিটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, আর এই সেটা সমান সমান কি? ঠিক আছে, সেটা সমান সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। ক্লিয়ার? এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি এই অতিভুজকে উপরে দেই, লম্বকে নিচে দেই, সেটা কি আলাদা একটা অনুপাত না? সেটা কিন্তু আলাদা একটা অনুপাত, ঠিক আছে? আচ্ছা, এই অতিভুজকে উপরে দেবো, লম্বকে নিচে দিব, সেটা আলাদা একটা অনুপাত। তাহলে এই লবকে হর করব, হরকে লব করব, তার মানে এই পাশে উল্টাই দিব, তাহলে এই পাশে উল্টে যাবে না? উল্টে যাবে। তার মানে আমি যদি এখানে অতিভুজ বাই লম্ব লিখি, অতিভুজ বাই লম্ব লিখি, ঠিক আছে, তাহলে সেটা কি সাইন হচ্ছে? না। এই পাশে উল্টাই দিচ্ছি, তাহলে এই পাশে উল্টাই দিতে হবে, এই পাশে নিচে কিন্তু কিছু নেই, আমার 1 আছে, তার মানে উল্টে গেলে কি হবে? উল্টে গেলে এটা হবে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটা মানে কি? 1 বাই সাইন থিটা মানে হচ্ছে সাইনের উল্টা, আর এই 1 বাই সাইন থিটাকে বলা হয় কসেক থিটা। এদিকে তাকান, এই 1 বাই সাইন থিটার পরিবর্তে লেখা হয় কসেক থিটা। এই জন্য বলে কসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তার মানে এই সাইন থিটার উল্টা কি? কসেক থিটা। এইখান থেকে অবশ্যই মাথায় রাখবেন, সাইডে লিখে রাখবেন দরকার হয়, সাইন থিটার উল্টা হচ্ছে কসেক থিটা। আমি আবার বলছি, ভুল করবেন না, আপনি মনে রাখবেন শুধু সাইন থিটা, আর আপনার মাথায় থাকবে সাইন থিটার উল্টা হচ্ছে কসেক থিটা। এই জন্য সূত্র লেখা থাকে যে কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কসেক থিটা ইকুয়াল টু কি? 1 বাই সাইন থিটা, এরকম লেখা থাকে দেখবেন যে কসেক থিটা
cosec থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। এরকম লেখা দেখছেন না? বলে না যে cosec থিটা হচ্ছে sin থিটার উল্টা, এই জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমি আবার বলছি cosec থিটা মানে এই sin থিটা আপনি মনে রাখবেন সাগরে লবণ অতি। সাগরে মানে sin থিটা, লবণে লম্ব, অতিভুজ হচ্ছে অতিতে হচ্ছে অতিভুজ। তাহলে sin থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটা হচ্ছে sin থিটা। এখন লম্ব বাই অতিভুজ না নিয়ে কেউ যদি অতিভুজ বাই লম্ব নেয়, উল্টা নেয়, তাহলে তো আর একটা ত্রিকোণমিতিক অনুপাত হবে। সেই ত্রিকোণমিতিক অনুপাতের নাম হচ্ছে cosec থিটা। এই জন্য এইটাকে উল্টাই দিলে যেহেতু cosec থিটা পাওয়া যায়, তাই cosec থিটা হচ্ছে sin থিটার উল্টা। মনে রাখবেন cosec থিটা হচ্ছে sin থিটার উল্টা। এই জন্য আপনি cosec থিটা sin থিটা দুইটাই মনে রাখবেন না প্লিজ। আমি নিজেও মনে রাখি না। আমাকে কেউ যখন বলে cosec থিটা ইকুয়াল টু কি, আমি সরাসরি উত্তর দেন, আমি চিন্তা করি cosec থিটা কার উল্টা? ও, cosec থিটা sin থিটার উল্টা। তাহলে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে cosec থিটা ইকুয়াল টু, তারপরে চিন্তা করতেছি অতএব cosec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। আমি আবার বলছি আমি নিজেই কিন্তু দুইটাই মনে রাখি না, আমি নিজে কেবল sin থিটা মনে রাখি। তাহলে sin থিটা মনে রাখি। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে cosec থিটা কি, আমি মাথায় নিয়ে আসি cosec থিটা কার উল্টা? sin থিটার উল্টা। ওকে ফাইন, sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে cosec থিটাকে উল্টা দিতে, cosec থিটা মানে লম্ব বাই অতিভুজের উল্টা হবে, তাহলে অতিভুজ বাই লম্ব হবে। ক্লিয়ার? আমি নিজেও কিন্তু দুইটা মনে রাখি না। তাহলে sin থিটার ব্যাপারটা ক্লিয়ার। এখন 2 নাম্বার, সাগরে লবণ অতি। আচ্ছা, সাগরে লবণ অতি মানে, আচ্ছা আপনারা কি মানে গোরস্থান যেখানে হচ্ছে মানে মানুষকে, মৃত মানুষকে কবর দেওয়া হয়, গোরস্থান বলে, কবরস্থান বলে, এর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ভয় করে না? সবার ভয় করে, কিন্তু যে অনেক সাহসী সেও কিন্তু ভয় করে গোরস্থানের সাইড দিয়ে যাওয়ার সময়। মানে সবাই মানে একটা মানে ছোটবেলায় আমরা মনে করতাম বা আমাদেরকে বোঝানো হতো যে ওখান দিয়ে যেও না, ওখানে ভূত আছে, হ্যাঁ, মানুষ মরে গেলে নাকি ভূত হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তাহলে কবর, যেখানে কবর থাকে সেই কবরের স্থানে কি বলে, কবরস্থানে অনেক ভূত থাকে, তাই বলছে কবরে ভূত অতি, মানে অতিমাত্রায় ভূত থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কবরে ভূত অতি, কবরে ভূত অতি মানে হচ্ছে কবরে ভূত অতি মানে অতিমাত্রায় ভূত থাকে কবরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই কবর দেখেন, আমি কিন্তু আবার বলছি, এই যে এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, আর আমরা এই সূক্ষ্মকোণের সাপেক্ষে নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত বাহু, হ্যাঁ, এটা হচ্ছে ভূমি। আচ্ছা, তাহলে এই কবর, এই কবরে হচ্ছে cos থিটা, বুঝতে পারছেন? কবরে হচ্ছে cos থিটা। এই যে কবরে মনে করেন সি আছে, কবরে সি আছে, কোথায় সি না কবর, আর কজের সি আছে, তাহলে কবরে কজ। হ্যাঁ, আর এই ভূত মানে হচ্ছে ভূমি, ভূত মানে হচ্ছে ভূমি, আর এই অতি মানে হচ্ছে অতিভুজ, অতি মানে হচ্ছে অতিভুজ। তাহলে দেখেন, তাহলে cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, মনে থাকবে? তাহলে অতএব cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, তাহলে কবরে ভূত অতি, কবরে ভূত অতি, কবরে হচ্ছে cos, ভূতে হচ্ছে ভূমি, অতিতে হচ্ছে অতিভুজ, তাহলে কবরে ভূত অতি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখন ভূমি বাই অতিভুজ না নিয়ে আমি যদি অতিভুজকে উপরে দেই, মানে উল্টাই দেই, এটাকে উল্টাই দেই, তাহলে অতিভুজ আর ভূমিকে নিচে দেই, তাহলে কি এটা কি আর একটা ত্রিকোণমিতিক অনুপাত না? ত্রিকোণমিতিক অনুপাত কি? সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাতই হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, তাহলে আমি অতিভুজ বাই ভূমি, এটাও তো আর একটা ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে আমি এই পাশে উল্টাই দিছি, এই পাশে উল্টাইছি, তাহলে এটা উল্টাতে হবে, এটার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এই পাশে উল্টালে 1/cos হবে না? ইয়েস, তার মানে এটা হচ্ছে 1/cos থিটা, আর এই 1/cos থিটাকে বলে sec থিটা। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, ঠিক আছে? তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এই যে এই cos থিটার এই অনুপাতকে উল্টাই দিয়ে আমি sec থিটা পাইছি, তাই sec থিটাকে বলা হচ্ছে cos থিটার উল্টা। এই জন্য লেখে sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, সূত্রে লেখা আছে দেখবেন যে sec থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cos থিটা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে sec থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, আমি কিন্তু sec থিটা মুখস্থ রাখি না, রিয়েলি সত্যি কথা, আমি sec থিটা মুখস্থ রাখি না, আমি শুধু মনে রাখছি cos থিটা, যে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। শোনেন, স্পিড কিন্তু একবারে আসে না, বারে বারে প্র্যাকটিস করতে করতে একসময় মুখস্থ হয়ে যায়। হ্যাঁ,
তাহলে কবরে ভূত অতি, তার মানে cos θ = ভূমি বাই অতিভুজ। আমাকে কেউ জিজ্ঞাসা করছে sec θ কি, তো আমি প্রথমে মনে করি sec θ কার উল্টা? আচ্ছা sec θ হচ্ছে cos θ এর উল্টা, তাহলে cos θ কি? cos θ = ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে sec θ যেহেতু cos θ এর উল্টা, তাহলে sec θ হবে ভূমি বাই অতিভুজের উল্টা, মানে অতিভুজ বাই ভূমি। তাহলে আপনি কিন্তু মনে রাখবেন cos θ, আর মাথায় রাখতে হবে sec θ হচ্ছে cos θ এর উল্টা, তাহলে আপনি এই অনুপাতটা মনে থাকবে। 6টা মনে মুখস্থ করতে গেলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে গেল sec θ cos θ এর ব্যাপারটা গেল, কবরে ভূত অতি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে 3 নাম্বার, এই যে কবরে যে ভূতগুলা, মানে কবরে যে অতিরিক্ত মাত্রায় ভূত আছে আমরা বলছি, এই ভূতগুলা কেমন? এই ভূতগুলা হচ্ছে টেরা এবং লম্বা। টেরা মানে তো বোঝেন যে যার মানে চোখের মানে সে বস্তুর অবস্থান ঠিক মতো নির্ণয় করতে পারে না, যে তাকায় থাকে একদিক, মনে করেন যে আপনার দিক মানে আরেক দিক তাকায় আছে, সে কিন্তু আপনার দিকে তাকায় আছে, এরকম হয় না? অনেকের চোখে সমস্যা থাকে, দেখবেন যে তাকায় আছে একদিক, সে আসলে ওইদিকে তাকায় নেই, অন্যদিকে তাকায় আছে, এটাকে বলে হচ্ছে টেরা গ্রামের ভাষায়। আচ্ছা এটা আর মানে এটা চক্ষুর একটা ত্রুটি আছে, বিষম দৃষ্টি ত্রুটি, এটাকে বলে বিষম দৃষ্টি ত্রুটি। আচ্ছা এখন মানে বস্তুর অবস্থান ঠিকঠাক মতো নির্ণয় করতে পারে না। হ্যাঁ, তাই এই ভূতগুলো হচ্ছে টেরা লম্বা, মানে অনেক লম্বা এবং টেরা, ঠিক আছে? তাইলে সেই ভূতগুলা কেমন? কবরে ভূত অতি, মানে অতিমাত্রায় ভূত থাকে, সেই ভূতগুলা কেমন? টেরা লম্বা ভূত। সেই ভূতগুলো হচ্ছে টেরা এবং লম্বা। টেরা এবং লম্বা। আচ্ছা তাহলে এটা সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ। ওকে, এটা হচ্ছে আমাদের সেই সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে ভূতগুলো কেমন? টেরা লম্বা ভূত। এই টেরাতে ট্যান থিটা, ট্যান থিটার প্রথমে টি আছে, টেরাতে টি আছে, ট আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ট্যান থিটা। আর ভূতগুলো কেমন? লম্বা। এই লম্বা তো হচ্ছে লম্ব, আর ভূতে হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, লম্ব বাই ভূমি না নিয়ে কেউ যদি এটাকে উল্টায় দিয়ে ভূমি বাই লম্ব নেয়, তাহলে কি আর একটা অনুপাত হবে না? অবশ্যই হবে। তাহলে কেউ মনে করেন যে ভূমি বাই লম্ব নিল, উপরে ভূমি দিল আর নিচে দিল হচ্ছে লম্ব, তাহলে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে এই যে এই পাশে যে উল্টায় দিল, তাহলে এই পাশে উল্টায় দিতে হবে। ট্যানের নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই এটাকে উল্টায় দিলে কি হবে? 1 বাই ট্যান থিটা। তাহলে 1 বাই ট্যান থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, আর এই 1 বাই ট্যান থিটাকে বলে কট থিটা। কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই লম্ব, ঠিক আছে? তার মানে এইটাকে যেহেতু উল্টাই দিয়ে আমি ভূমি বাই লম্ব পাইছি, মানে কট থিটা পাইছি, তাহলে কট থিটা কিভাবে পাওয়া যায়? ট্যান থিটাকে উল্টাই দিলে। এই জন্য বলা হচ্ছে ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা। এই জন্য কট থিটা ইজ ইকুয়াল টু কি? এই যে 1 বাই ট্যান থিটা। তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ট্যান থিটা, ঠিক আছে? তাহলে এখন তাহলে ট্যান থিটার উল্টা কি? ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা। ট্যান থিটার উল্টা বা বিপরীত যাই বলেন, সেটা হচ্ছে কট থিটা। এখন প্রশ্ন হচ্ছে আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে কট থিটা ইজ ইকুয়াল টু কি, আমি কিন্তু কট মনে রাখি না, আমি মনে রাখছি ট্যান, আর মনে রাখছি কট হচ্ছে ট্যানের উল্টা। কট হচ্ছে ট্যানের উল্টা। হ্যাঁ, তাহলে ট্যান থিটা মনে রাখছি টেরা লম্বা ভূত, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। এবার আমাকে যখন কেউ জিজ্ঞাসা করছে কট থিটা কি, তখন আমি মাথায় আনতেছি আচ্ছা কট থিটা কার উল্টা? কট থিটা হচ্ছে ট্যানের উল্টা। তাহলে ট্যান সমান কি? ট্যান সমান লম্ব বাই ভূমি। তাহলে কট হবে ওই লম্ব বাই ভূমিকে উল্টাই দিতে হবে, মানে ভূমি বাই লম্ব করে দিতে হবে। এই জন্য আপনি মনে রাখবেন হচ্ছে সাইন থিটা, কস থিটা আর হচ্ছে ট্যান থিটা, এই তিনটা মনে রাখবেন। আর সাইনের উল্টা হচ্ছে কসেক থিটা, কজের উল্টা হচ্ছে সেক থিটা, আর ট্যানের উল্টা হচ্ছে কট থিটা। এই উল্টাটা মনে রাখবেন, আর এইগুলা থেকে উল্টাই দিবেন খালি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা, এই 6টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন প্লিজ। এখানে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন। এখানে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন।
আচ্ছা, কোনো কোশ্চেন নাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আমাদের একটা সূত্র, তাহলে আমরা দেখেন এখানে কিন্তু সূত্রও পড়ে ফেলছি। আমরা সূত্র পড়লাম কসেক থেটা, দেখেন কসেক থেটা কার উল্টা? সাইনের উল্টা, তাই লিখতেছি 1/sin থেটা, কিংবা সাইন থেটা এখানে আর গুণ করে দেন, মানে সাইন থেটা এই পাশে নিয়ে আসেন, তাহলে তো এটাও লেখা যায় সাইন থেটা ইকুয়াল টু 1/cosec থেটা। এটা কি লেখা যায় না? এটাও কিন্তু লেখা যায়, এটাও কিন্তু লেখা যায়। আবার আমরা লিখলাম cos থেটা ইজ ইকুয়াল টু 1/sec থেটা, কারণ sec তো cos এর উল্টা, তাহলে sec থেটাকে এই পাশে নিয়ে আসেন, cos থেটাকে এই পাশে নিয়ে যান, তাহলে sec থেটা ইজ ইকুয়াল টু 1/cos থেটা। ঠিক আছে? আবার আমরা লিখলাম যে tan থেটা ইজ ইকুয়াল টু 1/cot থেটা, কারণ tan থেটা হচ্ছে cot থেটার উল্টা। ঠিক আছে? আচ্ছা, তাহলে cot থেটা ইকুয়াল টু কি হবে? 1/tan থেটা। ওকে, আচ্ছা, এই হলো আমাদের সূত্র। আর একটা সূত্র আমি এখানে এক্সট্রা করে আপনাদেরকে মনে রাখতে বলবো, সেটা হচ্ছে tan থেটা ইজ ইকুয়াল টু sin থেটা ডিভাইডেড বাই cos থেটা। এই ফর্মুলাটা একটু মনে রাখবেন, tan থেটা ইজ ইকুয়াল টু sin থেটা ডিভাইডেড বাই cos থেটা। আচ্ছা, মানগুলো মনে রাখার টেকনিক বুঝাই দিব। মান শুধু কেবল sin থেটার সাইনের মানগুলো মনে রাখলে আর বাকিগুলো কিছু মনে রাখা লাগে না। এটার ক্লাস আছে, সমস্যা নেই, ক্লাসগুলোর মধ্যেই বুঝাই দিব মানগুলো বের করা, কিভাবে sin 30 এর মান cos 30 এর মান এগুলো বের করতে আমি দেখাই দিব, টেনশন করেন না। tan থেটা ইকুয়াল টু sin থেটা ডিভাইডেড বাই cos থেটা, এটা মনে রাখবেন। আমি তবু দেখাই দিচ্ছি কিভাবে আসে, একটু তাকান কিভাবে sin থেটা বাই cos থেটা মানে tan থেটা হয়। দেখেন, sin থেটা ডিভাইডেড বাই cos থেটা। আচ্ছা, আপনারা আমাকে বলেন এটা ইকুয়াল টু tan থেটা কিভাবে আসতেছে? আচ্ছা, sin থেটা মানে কি বলেন তো? সাগরে লবণতি। আচ্ছা, মনে না থাকলে তো বিপদ, মনে না থাকলে চাকরি পেতে হলে মনে রাখতে হবে। এসব কথা বলার সুযোগ নাই যে আমার মনে থাকে না। আপনি কয়বার ট্রাই করছেন আগে সেটা চিন্তা করেন। আপনি মনে রাখার জন্য জীবনে কয়বার ট্রাই করছেন সেটাকে বলেন। আইনস্টাইন না, টমাস আলভা এডিসন, ঠিক আছে, সে 999 বার, যদিও 900 মানে ভুলও হতে পারে, 999 মানে সে তো বৈদ্যুতিক বাতি আবিষ্কার করছে আলভা এডিসন। হ্যাঁ, তাকে সে 999 বার বাতি জ্বালানোর চেষ্টা করে, সে যা সফল হয়নি। 999 বার, 1000তম বার বাতি জ্বালানোর চেষ্টা করে সে সফল হয়েছে। তা 999 বার যে সে ব্যর্থ হয়েছে বাতি জ্বালাতে, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে ভাই, আপনি তো 1000তম বার ট্রাই করে এটা বাতি জ্বালাতে সক্ষম হয়েছেন, তাহলে এই যে 999 বার যে আপনি সফল হননি, আপনি কি নিজেকে ব্যর্থ মনে করেন? বাতি জ্বালাতে যে সক্ষম হননি বা সফলতা অর্জন করতে পারেনি? বলছে না, আমি নিজেকে ব্যর্থ কেন মনে করব, কারণ আমি 999টা ওয়ে জানি যে কিভাবে বাতি জ্বলবে না। আমার কথা কি বুঝছেন? সে উত্তর দিচ্ছে আমি 999টা ওয়ে জানি যে কিভাবে বাতি জ্বলবে না। তার মানে সে 1000 বার ট্রাই করছে, আমি আপনি তো ভাই 3-4 বার ট্রাই করে আর রেখে দেই, ট্রাই করি না। আপনি মনে রাখার জন্য কয়বার ট্রাই করছেন আগে সেটা বলেন। মনে থাকে না, এসব কথা চলবে না। সরকারি চাকরি পেতে হলে মনে রাখতে হবে। হ্যাঁ, এখন মনে রাখতে হবে কিভাবে, সিস্টেম শিখাই দেবো, সূত্র বুঝাই দিব, মুখস্থ যাতে গণহারে করতে না হয় সেই জিনিসটা। হ্যাঁ বলেন, তাহলে সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা। এখন সাইন থেটা মানে কি? সাইন বাই কস বুঝি নেই। আচ্ছা, আবু হুরাইরা আমাকে একটা প্রশ্ন করছে, এটা আমাকে প্লিজ সবাই একটু মনে করাই দিবেন, ক্লাসের শেষে আমি এটা বুঝাই দিব, সমস্যা নেই। সাইন থেটা, এখন সাইন থেটা মানে কি? এদিকে তাকান, সাইন থেটা মানে লম্ব বাই অতিভুজ, মনে আছে? লম্ব বাই অতিভুজ, আমি অতিভুজকে অতি লিখলাম, এই যে লম্ব বাই অতিভুজ। কস থেটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ঠিক আছে, এখন লম্ব বাই অতিভুজ ইনটু, উল্টাই দিচ্ছি, অতি চলে যাবে উপরে আর এই ভূমি চলে আসবে নিচে। এই অতিভুজ কাটা, তাহলে উপরে থাকলো লম্ব আর নিচে থাকলো ভূমি। তার মানে সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ইকুয়াল টু কি আসলো? লম্ব বাই ভূমি। আর এই লম্ব বাই ভূমিকে কি বলে? এই লম্ব বাই ভূমিকে বলে ট্যান থেটা। এই জন্য এই লম্ব বাই ভূমির পরিবর্তে আমি লিখতেছি ট্যান থেটা। হ্যাঁ, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু কি? সাইন থেটা বাই কস থেটা। হ্যাঁ, এই প্রমাণটা জানার পরে আপনাকে মনে রাখতে হবে, কিছু করার নাই, মনেই রাখতে হবে। হ্যাঁ, তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু কি? ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা। এখন ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা মুছে দিলাম। এখন ট্যান থেটাকে উল্টালে কি পাওয়া যায়? ট্যান থেটাকে উল্টালে পাওয়া যাবে 1/cot থেটা। 1/cot থেটা না,
তাহলে এই পাশে আছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখন আমি যদি কট থিটা বের করতে চাই তাহলে এই পাশে উল্টাই দিব। উল্টাই দেওয়া মানে লবকে হর, হরকে লব করে দেওয়া। তাহলে কট থিটা চলে যাবে উপরে আর অন চলে আসবে নিচে। অন নিচে আসে, অন দেওয়া যা না দেওয়া তাই। এই পাশে উল্টাই দিলে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। যেহেতু কট থিটা হচ্ছে ট্যানের উল্টা, তার মানে কট থিটা ইকুয়াল টু কি হবে, এটা উল্টা দিতে হবে। তাহলে কস যাবে উপরে, সাইন আসবে নিচে। এইটুক পর্যন্ত সূত্র আপাতত মনে রাখতে হবে, এরপরে আরো আছে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা তিনটা মানে এটাকে বলা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি। ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি মানে ত্রিকোণমিতিক অভেদ তিনটা, মোট তিনটা। আবার বলছি, ত্রিকোণমিতিক অভেদ মোট তিনটা। এই ত্রিকোণমিতিক অভেদ বা ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি আমি এটা একটু দেখাচ্ছি। সেটা কোত্থেকে আসছে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা জিনিস সবার মনে থাকে কিন্তু আর একটা জিনিস মনে থাকে না, সেটা দেখাচ্ছি। দেখেন, আচ্ছা এইটা আমি নাম দিলাম হচ্ছে এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজের দৈর্ঘ্যকে আমি সি দ্বারা প্রকাশ করতেছি। এই অতিভুজের দৈর্ঘ্যকে আমি সি দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে থেটা, এটা হচ্ছে থেটা, সূক্ষ্মকোণ থেটা। এটা হচ্ছে ভূমি এ আর এটা হচ্ছে লম্ব বি। আচ্ছা, এখানে আপনারা সবাই একটা সূত্র পড়ছেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটার সাথে পরিচয় নাই এরকম কেউ আছেন এখানে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রের সাথে পরিচয় নাই এরকম কেউ থাকার কথা না। যে 9-10 পাস করে আসছে সে এই সূত্র পড়েই আসছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই কি না? হ্যাঁ, এখন আবার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই সাইন স্কোয়ার থিটা মানে এরকমও থাকতে পারে, মানে এই যে সাইন থিটা এর হোল স্কোয়ার, এই সাইন থিটা এর হোল স্কোয়ার, এখানে সাইন এবং থিটা দুইটা আলাদা জিনিস না। এই সাইন থিটা পুরো একটা জিনিস, পুরোটা একটা জিনিস। এই জন্য এই সাইন থিটা হোল স্কোয়ার মানেই কিন্তু সাইন স্কোয়ার থিটা। আবার অনেকে এটা মনে করেন না যে এটা মানে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, এরকম না। মানে সাইন স্কোয়ার থিটাকে এরকমও লেখা যায়, মানে সাইন থিটা এর হোল স্কোয়ার মানে এই স্কোয়ারটা কেবল শুধু সাইনের উপর আসবে, থিটার উপর না। ওকে, জি, এই জিনিসটা জানে না এরকম কোন লোক আমি খুঁজে পাইনি যারা 9-10 পাস করে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা দেখবো। এটাকে বলে ত্রিকোণমিতিক অভেদ। অভেদ, ত্রিকোণমিতিক অভেদ। হ্যাঁ, এবার দেখেন, এখন এই যে ত্রিভুজটা, এখানে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, মানে আপনি কি জানেন যে এই জিনিসটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যেরই একটা রূপ? এই জিনিসটা পিথাগোরাসের উপপাদ্যেরই একটা রূপ। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা পিথাগোরাসের উপপাদ্যেরই একটা রূপ, অ্যানাদার ফর্ম অফ পিথাগোরাস থিওরি। আচ্ছা, এখন এই ত্রিভুজের ক্ষেত্রে যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য কি ছিল মনে আছে? এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে পাই, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য তাহলে কি হবে? সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমি ইকুয়েশনটা ঘুরাই দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এই পাশে রাখি, সি স্কোয়ারকে ওই পাশে রাখি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এই ত্রিভুজ থেকে কিন্তু করতেছি। এখন আমি এই সমীকরণের উভয় পাশে সি স্কোয়ার দিয়ে ভাগ করব, সি স্কোয়ার দ্বারা ভাগ করে উভয় পাশে, সি স্কোয়ার দ্বারা উভয় পাশে ভাগ করে সি স্কোয়ার দ্বারা উভয় পাশে ভাগ করে, তাহলে এই পাশেও ভাগ করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখন এই যে সি স্কোয়ার, এই সি স্কোয়ার দিয়ে এই স্কোয়ারকেও ভাগ করা আছে, বি স্কোয়ারকেও ভাগ করা আছে। ঠিক আছে, তাহলে মাঝখানে যদি এরকম যোগ বিয়োগ থাকে তাহলে এই জিনিসটা দিয়ে এখানেও ভাগ করা যাবে, এখানেও ভাগ করা, মানে দুইজনকে আলাদা আলাদা করে ভাগ করা যাবে। তার মানে এই স্কোয়ার, এই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার কেটে 1। এইটুকু বুঝছেন? সবাইকে এই জায়গাটা বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? বাংলায় লেখেন ভাই,
আচ্ছা, এটা কি বুঝছেন? আরে দুই পাশ, সমীকরণের দুই পাশ সমান হলে তাকে আমরা বলি অভেদ। দুই পাশ সমান হলে, হ্যাঁ, অভেদ হবে কিনা, এই দুই পাশ সমান হলে অভেদ বলে। আচ্ছা, আইডেন্টিটি নিয়ে আমাদের ক্লাস আছে, অসমতা আইডেন্টিটি নিয়ে ক্লাস আছে, তখন আমরা বলবো। হ্যাঁ, এর মধ্যে এগুলো না টানি এগুলা। আচ্ছা, এ স্কোয়ার বাই সি স্কোয়ার, এটুকু বুঝছেন সবাই? তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, একটু শোনেন, এদিকে তাকান, এদিকে তাকান। এখানে এর উপরও স্কোয়ার আছে, সির উপরও স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? এ বাই সি এর হোল স্কোয়ার, পারি কিনা? অবশ্যই পারি। প্লাস এখানে বি বাই সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমাকে বলেন, এই এ সি বি এগুলা কি এই ত্রিভুজ থেকে আনছিলাম না? ইয়েস। এখানে এ কি? এ কিন্তু ভূমি, এ কিন্তু ভূমি, তার মানে এই এ হচ্ছে ভূমি। এখানে সি কি? এই সি হচ্ছে কি? অতিভুজ, তার উপর আছে স্কোয়ার, প্লাস এখানে বি কি? এই বি হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব। ওকে, আর সি কি? সি হচ্ছে এখানে অতিভুজ, তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আপনারা আমাকে বলেন, ভূমি বাই অতিভুজ এটা কি? ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, তার মানে ভূমি বাই অতিভুজ, এটা মানে হচ্ছে কজ থিটা, তার উপর আছে স্কোয়ার। আর লম্ব বাই অতিভুজ, সাগরে লবণতি, মানে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটা, কেবল করে আসছি, তার উপর আছে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন এই স্কোয়ারটা কার উপর? এই স্কোয়ারটা আসলে এরকম, কজ স্কোয়ার থিটা প্লাস এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন সাইন স্কোয়ার থিটাকে আগে, কারণ যোগ আছে না, যোগ থাকলে এটাকে আগে রাখবো, এটাকে পিছনে রাখবো, সমস্যা নাই, মানে সূত্রের মতো করে মিলানোর জন্য। তাহলে সাইন স্কোয়ার থিটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আসলে কিছুই না, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যেরই একটা রূপ, পিথাগোরাসের উপপাদ্যেরই একটা রূপ। বুঝছেন কিনা বলেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন যে এই সূত্রটা, মানে আপনার যদি মাথায় থাকে যে এই জিনিসটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আসছে, তাহলে আপনি জাস্ট পিথাগোরাসের উপপাদ্যটা লিখবেন, আপনার মাথায় থাকবে। এই পাশে যেহেতু 1 আছে, তাহলে 1 আমি কেমনে আনবো? এই সি স্কোয়ারের পরিবর্তে 1 আনতে হলে একটা সি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাই আমি সি স্কোয়ার দিয়ে ভাগ করছি, দুই পাশে সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি, এই পাশে 1 হয়ে গেছে, আর ওই পাশে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আপনি এখন এইটা প্রমাণ জানা দরকার, কারণ আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি এটা দেখাতে পারবেন। এই কিন্তু এটা তো আপনার মুখস্থ হয়েই আছে, আমি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যে 1, এটা মনে নাই এরকম কোন স্টুডেন্ট নাই, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটা কি, আপনি বলবেন এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের আরেকটা রূপ, এবং এটাকে আরেকবার বলতে পারেন যে ত্রিকোণমিতিক আইডেন্টিটি। হ্যাঁ, তাহলে আমরা একটা সূত্র পাইলাম, সবাই একটু তাকান প্লিজ, একটা সূত্র পাইলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ব্যাস, এর সাথে আরো দুইটা সূত্র আছে এরকম, ঠিক আছে? এর সাথে আরো দুইটা সূত্র আছে এরকম। সমস্যা হলো এই সূত্রটা সবার মনে থাকে, বাট ওই দুইটা সূত্র মনে থাকে না, আর ওই দুইটা সূত্রই পরীক্ষায় বেশি আসে, ওই দুইটা সূত্রই পরীক্ষায় বেশি আসে, খেয়াল করেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা, একটা হচ্ছে সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা। এখন একটা কথা হলো, আপনি এই সমীকরণের উভয় পাশে, এদিকে তাকান, এই সমীকরণের উভয় পাশে একবার সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করবেন, মানে এই যে এটা সাইন স্কোয়ার থিটা না, এই সাইন স্কোয়ার থিটা দিয়ে একবার ভাগ করবেন, এই কজ স্কোয়ার থিটা দিয়ে একবার ভাগ করবেন। তাহলে মনে রাখবেন এই সমীকরণ মুখস্থ আছে, আর এই সমীকরণের উভয় পাশে আমরা সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিব। তাহলে এটা লিখলাম, এখন লিখবো সাইন স্কোয়ার থিটা দ্বারা উভয় পাশে ভাগ, উভয় পাশে ভাগ করে, সাইন স্কোয়ার থিটা দ্বারা উভয় পাশে ভাগ করে, তাহলে এই পাশে কি হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা সরি, এই পাশেও আমি সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব, এই পাশে 1 আছে, এটাকেও আমি সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব। এখন এই ভাগটা এর নিচেও আছে, এর নিচেও আছে, তার মানে এটা এরকম, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু
1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা এই সাইন স্কোয়ার থিটা কেটে এই পাশে থাকবে হচ্ছে 1, আর এই পাশে কজ থিটা। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আপনারা আমাকে বলেন তো কজ থিটা ডিভাইডেড বাই সাইন থিটা এটা মানে কি? এটা মানে কি? কি সমস্যা? এসব বাজে বাজে কথাবার্তা এখানে কেন ভাই? এটা ইজ ইকুয়াল টু কট থিটা। আচ্ছা তাহলে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা যদি কট থিটা হয়, তাহলে আমি যদি এই পাশে দুইটার উপরে স্কোয়ার মেরে দিই, তাহলে কস থিটা বাই সাইন থিটা যদি কট থিটা হয়, তাহলে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা হবে এই কটের উপর স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা। আমার কথা কি বুঝছেন? তাই এই যে কস স্কোয়ার থিটা ডিভাইড মানে কস থিটা বাই সাইন থিটা যদি কট থিটা হয়, তাহলে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা হবে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, আমরা সবাই পড়ছি 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কসেক থিটা, মনে আছে? 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কসেক থিটা, মনে আছে? আচ্ছা 1 বাই সাইন থিটা ইকুয়াল টু কসেক থিটা, তাহলে আমি যদি বলি 1 বাই সাইন থিটা না বলে যদি বলি 1 বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে কসেক থিটার জায়গা বলতে হবে কসেক স্কোয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা তাহলে এই 1 বাই দেখেন 1 বাই সাইন থিটা মানে যদি কসেক থিটা হয়, তো 1 বাই সাইন স্কোয়ার থিটা হবে কসেক স্কোয়ার থিটা। আচ্ছা এখন এই কট আর কসেক এক পাশে নিয়ে যাব আর অন এক পাশে রাখবো, কিভাবে? এই যে এটার মতো এখানে যেমন সাইন আর কজ এক পাশে অন এক পাশে, তাই আমরা অনটাকে এক পাশে রেখে দিব আর এই দুইটা জিনিস এক পাশে নিয়ে যাব। ওকে আচ্ছা তাহলে এখন আমি দেখাচ্ছি, দেখেন এর পাশে কি আছে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা। এই কট স্কোয়ার এর পাশে নিয়ে গেলে এই পাশে 1 থাকবে, 1 ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা। এই কট থিটা এই পাশে প্লাস আছে, এই পাশে যে মাইনাস কট স্কোয়ার থিটা। এবার এই পুরোটা এই পাশে নিয়ে আসবো, 1 কে ওই পাশে নিয়ে যাবো, তাহলে কট স্কোয়ার থিটা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে ত্রিকোণমিতিক আরেকটা আইডেন্টিটি, আরেকটা। হ্যাঁ তাহলে আমরা দুইটা আইডেন্টিটি পাইলাম, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমাদের সবারই মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আরেকটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইটা আমাদের মনে থাকতে চায় না, কিন্তু আমার কথা হচ্ছে এইটা মুখস্থ থাকলে ওইটা বের করতে লাগবে মাত্র 10 সেকেন্ড। আমি দেখাই দিচ্ছি কিভাবে 10 সেকেন্ড লাগে। তাহলে দেখেন আমরা এটাকে কি করছিলাম, সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে একটা পাইছি। এবার আমরা কজ স্কোয়ার থিটা দিয়ে এই ইকুয়েশনকে আবার কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে এরকম আরেকটা পাবো। তাহলে আমরা এই ইকুয়েশন নিয়ে এখন কাজ করবো এবং ওটাকে কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ করবো। মাথায় রাখবেন এই ইকুয়েশনকে একবার সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ, এটাকে একবার কজ স্কোয়ার থিটা দিয়ে ভাগ। ওকে আচ্ছা আচ্ছা এখন আমি কজ স্কোয়ার থিটা দিয়ে উভয় পাশে ভাগ। কজ স্কোয়ার থিটা দিয়ে উভয় পাশে ভাগ, তাহলে এই পাশে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এই পাশে 1 আছে, নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা। এখন এই কজ স্কোয়ার থিটা দিয়ে এখানেও ভাগ, তাহলে উপর হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা প্লাস উপর হচ্ছে কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কজ। আচ্ছা 1 বাই কজ স্কোয়ার থিটা। এখন দেখেন সাইন স্কোয়ার থিটা ডিভাইড, আচ্ছা বলেন তো সাইন থিটা বাই কস থিটা কি? সাইন থিটা বাই কস থিটা কি ট্যান থিটা না?
ট্যান থিটা। তাহলে আমি এখানেও স্কোয়ার দিয়ে দেবো, এখানেও স্কোয়ার দেবো, তাহলে এখানেও স্কোয়ার দিতে হবে। তার মানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা যদি ট্যান থিটা হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা। বুঝছেন? তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো ট্যান স্কোয়ার থিটা প্লাস কস কস ক্যান্সেল, এখানে থাকবে 1, আর এই পাশে 1 বাই কস থিটা। আচ্ছা বলেন তো 1 বাই কস থিটা এটা মানে কি সেক থিটা না? এটা মানে কি সেক থিটা না? ইয়েস। তাহলে 1 বাই কস স্কোয়ার থিটা, এখানে স্কোয়ার দিলে এই পাশে স্কোয়ার দিতে হবে, কারণ বর্গ তো এক পাশে করা যায় না, উভয় পাশে করতে হয়, তাই কিনা? আচ্ছা তাহলে 1 বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে মানে 1 বাই কস স্কোয়ার থিটার পরিবর্তে আমি এখানে এটার পরিবর্তে সেক স্কোয়ার থিটা লিখবো। ওকে, আচ্ছা এখন আমি 1টা এক পাশে রেখে দিব, যেহেতু এটা অভেদক বানাচ্ছি। আচ্ছা 1 এক পাশে রেখে দিব আর বাকিগুলো এক পাশে নিয়ে যাবো। তাহলে ওই 1 এই পাশে থাকলো, আর এই পাশে থাকলো সেক স্কোয়ার থিটা, এই ট্যান স্কোয়ার থিটা ওই পাশে যায় মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখন পুরো ইকুয়েশনটা ঘুরাই দিব, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো আর 1 ওই পাশে নিয়ে যাবো। তাহলে এই পাশে কি হবে? এই পাশে লিখি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আর একটা অভেদক। এই যে তিনটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই তিনটা অভেদক পাইলাম। তাহলে প্রথমটা কি ছিল? এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এইখানে প্রবলেমটা কি জানেন? এখানে প্রবলেমটা হচ্ছে এই সূত্রটা সবার মনে থাকে, বাট পরে যে দুইটা লিখছি এই দুইটা অভেদক মনে থাকে না। ভাই আপনাকে আমি সত্য কথা বলছি, আপনি যদি এইটা মনে রাখতে পারেন তাহলে বাকি দুইটা বের করতে আপনার লাগবে মাত্র 10 সেকেন্ড। যদি ভুলে যান, ভুলে আপনি যাবেন আমি জানি, কারণ ম্যাক্সিমাম মানুষই ওই দুইটা কনফিউশনে পড়ে। লেখার পরে দেখে যে ঠিক লিখলাম কিনা। হ্যাঁ, এটা লেখার পরে আচ্ছা ট্যান কি সামনে আসবে নাকি ট্যানের সাথে কসেক আসবে, এরকম কনফিউশন হয় না? হয় না? হয়। এখন কনফিউশন যাতে না হয় তাহলে কিভাবে এটা কনফিউশন এড়ানো যায় দেখেন। তাহলে আমরা তিনটা সূত্র পাইছি। একটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই হলো এক নাম্বার, নাম্বার 1। নাম্বার 2 পাইছিলাম কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাই না, ইজ ইকুয়াল টু 1। আর একটা পাইলাম কি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই হচ্ছে তিনটা সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সরাসরি এই সূত্র পরীক্ষায় আসে, এই সূত্র থেকে অঙ্ক আসে। এখন প্রশ্ন হচ্ছে যে এই তিনটা সূত্র তো ভাই আমি কি এখন পরীক্ষার হলে প্রমাণ করব, কিন্তু কিভাবে তাড়াতাড়ি মনে রাখা যায়? আচ্ছা আমাকে বলেন, এটা তো আপনার মনে আছে, মনে আছে? আপনি এই দুইটা মনে করেন, এই দুইটার মধ্যে কোনো একটা সূত্র আপনার কাজে লাগবে পরীক্ষার হলে, আমি দেখাবো, অঙ্ক করার সময় দেখাবো। তখন আপনি বুঝতে পারতেছেন না যে আসলে মানে এই দুইটা সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হবে নাকি কসেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার হবে, এরকম কনফিউশনে পড়ে যায় অনেকে। তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি দ্রুত লিখে ফেলবেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা লিখে ফেলবেন। আপনি শিওর থাকেন যে আপনাকে এইখান থেকে এই দুইটা সূত্রে আসতে হলে এই সূত্রকে একবার সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করতে হবে, এই সূত্রকে একবার কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করতে হবে। মানে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে একজন আসবে, কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে একজন আসবে। তাহলে আপনি এই পাশে 1 আছে, তো যখন আমি উভয় পাশে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করবো, এদিকে তাকান প্লিজ, উভয় পাশে যখন সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব তখন আমার এই পাশে কি আসবে দেখেন তো, 1 বাই সাইন, 1 বাই সাইন মানে কসেক, 1 বাই সাইন স্কোয়ার মানে কসেক স্কোয়ার থিটা আসবে, তার মানে আমার এই সূত্রটা আসবে। বুঝতেছেন? আর যখন আমি উভয় পাশে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব তখন 1 বাই কস মানে সেক স্কোয়ার থিটা, এই সূত্রটা আসবে। আমি এই অংশটা দেখে বুঝবো যে আসলে কি দিয়ে ভাগ করব। কসেক নিতে হলে আমি সাইন দিয়ে ভাগ করব, সেক নিতে হলে কস দিয়ে ভাগ করব। যাই হোক আমি দেখাই দিচ্ছি, দেখেন মনে মনে একদম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দেখেন আপনার কিছুই করা লাগবে না, ইজ ইকুয়াল টু 1। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি, আচ্ছা আপনি এটাকে সাইন স্কোয়ার থিটা দিয়ে উভয় পাশে ভাগ করেন, এদিকে তাকান, এদিকে তাকান, সাইন স্কোয়ার থিটা দিয়ে উভয় পাশে ভাগ করেন। এইবার আপনি বলেন, এখন এই সাইন স্কোয়ার দিয়ে তো এখানেও ভাগ করবেন, এখানেও ভাগ করবেন, এদিকে, তাহলে এই সাইন আর এই সাইন কেটে যাবে, তার মানে এখানে 1 থাকবে। আর এই কস আর সাইন ভাগ হবে, কারণ এই সাইন দিয়ে এটাও ভাগ আছে, এই সাইন দিয়ে এখানেও ভাগ আছে। তাহলে কস বাই সাইন, এদিকে তাকান, কস বাই সাইন মানে কট, কস বাই সাইন মানে কট, তাহলে কট স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা, এই যে প্লাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা। আর এই পাশে 1 বাই সাইন মানে কসেক স্কোয়ার থিটা। আমাকে বলেন, সরি কসেক, আমাকে বলেন যে এই সূত্র থেকে এই সূত্রে আসতে কি আমার খুব বেশি সময় লাগলো? এখন কট স্কোয়ার থিটা ওই পাশে নিয়ে যান, তাহলে কসেক স্কোয়ার থিটা
এটা ওই পাশে গেলে মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে আমার তো ভাই এই সূত্র থেকে এই দুইজনকে বানাতে আমার সময় লাগবে মাত্র 10 থেকে 12 সেকেন্ড। 10 থেকে 12 সেকেন্ড। আপনি যদি ভুলেও যান তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি ভুলে গেলেও সমস্যা নেই। এখন দেখেন এদিকে তাকান, আপনি সাইন স্কোয়ার থিটা প্লাস, মনে রাখবেন যে এই সূত্রকে একবার ভাগ করতে হবে এই সাইন দিয়ে, একবার কস দিয়ে, তাহলে এই দুইটা সূত্র চলে আসবে। হ্যাঁ, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন দুই পাশে কস দিয়ে ভাগ করেন, কস দিয়ে, তাহলে এইটাকে যদি কস দিয়ে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করেন, এই পাশেও কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করবেন। এখন দেখেন, এখন এই কস দিয়ে এটা এখানেও ভাগ হবে প্লাস এখানেও ভাগ হবে, তাহলে এটাকে যখন ভাগ করবো সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, সাইন বাই কস মানে ট্যান, তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা, এই হলো প্লাস। এখন এইটা দিয়ে এটাকে ভাগ করলে এটাকে কেটে 1 হবে, ইজ ইকুয়াল টু 1 বাই কস মানে সেক, তাহলে 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা। এবার 1 এক পাশে রাখবো আর বাকিগুলো এক পাশে নিয়ে যাবো, তাহলে এই ট্যান স্কোয়ার ওই পাশে নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে সূত্র। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি ভুলেও জানেন এই দুটা সূত্র 10 সেকেন্ডে বের করতে পারবেন। মাথায় রাখবেন এই সূত্রটা, মনে রাখবেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর মাথায় রাখবেন এটাকে একবার সাইন দিয়ে ভাগ করবে, একবার কস দিয়ে ভাগ করলে আমাদের এই দুটা সূত্র চলে আসবে। পরীক্ষার হলে কনফিউশন হবে না। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। তাহলে তিনটা সূত্র আপনাকে আমি কিন্তু মনে রাখতে দিছি, তিনটা সূত্র। এখন এই যে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 2 3 দিয়ে রেখে রাখবেন, ত্রিকোণমিতিক আইডেন্টিটি। এখন আমাকে বলেন এখন পর্যন্ত যা পড়াইছি এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে জিজ্ঞাসা করবেন কাইন্ডলি। আমরা গাণিতিক সমস্যা সমাধানে চলে যাব এখন। এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন। ভাই মনে রাখতে হবে, এটা সত্য, কিন্তু মনে রাখার একটা সিস্টেম আছে, সিস্টেমেটিক ওয়েতে মনে রাখতে হবে, নাহলে মনে থাকবে না। হ্যাঁ, সিস্টেমেটিক ওয়েতে মনে রাখতে হবে। আচ্ছা, ক্লিয়ার বলছেন? আচ্ছা, অল ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি নেক্সট গাণিতিক সমস্যা। দেখেন এই যে আচ্ছা, এখানে আছে কি sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 5/2। এটা পরীক্ষায় মেবি 44তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্ন আসছে। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 5/2 চাইছে sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা। এই দুইটা টার্ম দেখেই বুঝতে হবে sec প্লাস tan, sec মাইনাস tan, এটা কোত্থেকে আসছে। এই একটার মান দেওয়া আছে আর একটার মান বের করতে বলছে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা একটু আগে আইডেন্টিটি পড়ে আসছি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মনে আছে? মনে আছে না? নাই আছে। এই sec থিটাকে a ধরেন, এই sec থিটাকে a ধরেন, আর এই tan থিটাকে b ধরেন, তাহলে এই জিনিসটা আসলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কারণ আমি আপনাকে কিন্তু বলছিলাম যে sec থিটা এটাকে কিন্তু এরকমও লেখা যায়, sec থিটা এর হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটাকে লেখা যায় tan থিটা এর হোল স্কোয়ার। তার মানে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর ফর্মুলা। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। a মানে এইটা, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। এর মধ্যে এই sec থিটা প্লাস tan থিটার ভ্যালুটা দেওয়া আছে 5/2, তার মানে এটার মান হচ্ছে 5/2 ইন্টু এইটার ভ্যালু বের করতে হবে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমি যদি এইটার ভ্যালু বের করবো তাহলে এটা রেখে দিব আর এই জিনিসগুলো এই পাশে পার করে দিব। তাহলে এই 5/2 যদি ওই পাশে চলে যায়, এই 2 এই পাশে নিচে আছে, ওই পাশে যে উপরে যাবে, অনেক সাথে গুণ হবে। এই 5 এসে এই পাশে নিচে উপরে আছে, ওই পাশে যে নিচে যাবে। তার মানে এই sec থিটা মাইনাস tan থিটা, এই 2 যাবে উপরে আর এই 5 আসবে নিচে, মানে 2/5। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2/5। এই যে বি নাম্বার অপশন 2/5, ঠিক আছে? উত্তর হচ্ছে 2/5। জাস্ট এই সূত্রটার অ্যাপ্লিকেশন, আর কিছু না। জি, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষা আসার মতো। হ্যাঁ, নেক্সট দেখেন cosec থিটা প্লাস cot থিটা, cosec থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 3/4 হলে cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? এই দুইটা মান দেখেই বুঝে নিতে হবে, এই দুইটা রাশি দেখেই বুঝে নিতে হবে। cosec প্লাস cot, cosec মাইনাস cot, মানে ওই যে ত্রিকোণমিতিক আইডেন্টিটি দুইটা ছিল না, ওইখান থেকে আসছে। তো ওখানে তো আমাদের আরেকটা সূত্র কি ছিল?
cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই কি না? তো এইটাকে a ধরেন, এটাকে b ধরেন, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে এটা হচ্ছে cosec থিটা প্লাস cot থিটা ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 1। এই cosec থিটা প্লাস cot থিটার ভ্যালু দিয়ে আছে 3/4 ইন্টু আমার এটার মান বের করতে হবে cosec থিটা মাইনাস cot থিটা। এখন আমি যে এটার ভ্যালু বের করব, এটা রেখে দিব, আর এই 3/4 ওই পাশে পার করে দিব। 4 এই পাশে নিচে আছে, ওই পাশে উপরে যাবে, 3 এই পাশে উপরে আছে, ওই পাশে নিচে যাবে, তার মানে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু এই 4 উপরে যাবে, 3 নিচে আসবে, 4/3। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4/3, 2 নাম্বার অপশন 4/3। ক্লিয়ার? 4/3। ওকে, নেক্সট। আচ্ছা, এই যে এই টাইপের কোশ্চেন হচ্ছে মানে প্রিলিমিনারির জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে প্রিলিমিনারি মানে বিভিন্ন প্রিলিমিনারি যে পরীক্ষাগুলো হয় এগুলো প্রচুর আসে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা এগুলো পারেন। হ্যাঁ, একটু তাকান, আপনারা সবাই এগুলো পারেন, কিন্তু আমি যেভাবে শেখাবো এটা একটু শেখার চেষ্টা করেন, যদিও এইভাবে অনেকে পারেন। ঠিক আছে? সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5, এরকম একটা ত্রিকোণ। এদিকে তাকান, আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, তার মধ্যে একটার মান দেওয়া থাকবে, একটার মান দেওয়া থাকবে, এবং আরো 2-1টার মান বের করতে বলবে। এইগুলো, এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে এরকম। এখন প্রশ্ন হচ্ছে সাইন, এদিকে তাকান, এই সাইন থিটা ইকুয়াল টু যে 4/5 এটা দেওয়া আছে না, যে ত্রিকোণমিতিক অনুপাতটা এরকম দেওয়া থাকবে ওইটাকে অ্যানালাইসিস করে একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। এদিকে তাকান, তাহলে এখানে কি দেওয়া আছে? সাইন থিটা ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 4, সরি 4/5, 4/5। আচ্ছা, আপনারা কি জানেন? আপনারা কি জানেন? আপনারা জানেন যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা আপনারা জানেন। আপনারা জানেন সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আর ওরা দিয়ে রাখছে সাইন থিটা ইকুয়াল টু 4/5। এইটার সাথে এখন এটাকে তুলনা করতে হবে। আর এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এটা কিসের? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর অনুপাত। তার মানে আপনাকে এখন মানে এইটার থেকে একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। একটু তাকান প্লিজ। আপনাকে যখনই এরকম একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে এরকম, তখন আপনি একটা সমকোণী ত্রিভুজ আঁকাবেন। আর এখানে যে কোনো সূক্ষ্মকোণ এটাও ধরতে পারেন, এটাও ধরতে পারেন, তবে এটা ধরলে সুবিধা হয়। হ্যাঁ, এখন আমাকে বলেন, এখানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এখন প্রশ্ন হচ্ছে সাইন থিটা মানে তো লম্ব বাই অতিভুজ, আর প্রশ্নে দেওয়া আছে সাইন থিটা মানে 4/5। তাহলে এটার সাথে যদি ম্যাচ করান, তাইলে এই উপরের মানটা কি বোঝায়? লম্ব বোঝায়, আর নিচের মানটা অতিভুজ বোঝায় যদি সাইন থিটার মান দেওয়া থাকে। সাইন থিটার ক্ষেত্রে উপরের মানটা লম্ব, নিচের মানটা অতিভুজ, তাই না? এই যে অনুপাতে তো আমরা সূত্রে জানি। তার মানে এখানে এই 4 হলো লম্ব, এই 4 হলো মানে এই সাইন থিটা যে সমকোণী ত্রিভুজ থেকে নেওয়া হয়েছে, এই 4 হলো সেই সমকোণী ত্রিভুজের লম্ব। তাহলে এখানে লম্ব কে? লম্ব হচ্ছে এই যে সূক্ষ্মকোণের বিপরীত লম্ব, তার মানে এটা হলো 4। আর এখানে নিচে যেটা থাকে সাইন থিটার ক্ষেত্রে সেটা হচ্ছে অতিভুজ, তার মানে এই 5 হলো অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কে? এই যে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে 5। দেখছেন? তার মানে হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে সেইটা থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায়ে দুই বাহুর মান দেওয়া আছে, এইগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান। আর তৃতীয় বাহুর মান বের করতে হবে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত কেমন ছিল মনে আছে? 3:4:5 মনে আছে কিনা বলেন? 3:4:5 অথবা 5:12:13 অথবা 8:15:17, ভুলে গেলে চলবে না কিন্তু, ছিল কিনা? তাহলে এই ত্রিভুজটা কোন অনুপাতকে বোঝাচ্ছে? এইটা, এই যে 4, 5 আছে 3, তার মানে বাকি এই বাহুটা হচ্ছে 3। আমি এই অনুপাত থেকে বের করে ফেললাম। ক্লিয়ার? আপনার কাজ হলো ভাইয়া, একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে, ওই মানের সাহায্যে একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলা। আর এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে, আর এই অনুপাতটা হচ্ছে দুই বাহুর মান, তাই না? দুই বাহুর মান বসায় ফেলবেন, আর তৃতীয় বাহুর মানটা আপনি বের করবেন। এইবার কি চাইছে বলেন? ট্যান থিটা। ব্যাস। তার মানে আপনার যে সমকোণী ত্রিভুজের বর্ণনা এখানে দেওয়া আছে সাইন থিটার মাধ্যমে, সেই সমকোণী ত্রিভুজ হচ্ছে এইটা।
এইবার লিখবেন ট্যান থিটা। এখন আপনারাই আমাকে বলেন ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত 4, ভূমি কত 3, তার মানে ট্যান থিটার মান হচ্ছে 4/3। এই যে লম্ব বাই ভূমি, তাই না? ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে কত, লম্ব 4, ভূমি কত 3, তাই ট্যান থিটার ভ্যালু হচ্ছে 4/3। এবার কস থিটা চাইছে। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কত 3, অতিভুজ কত 5, তাহলে উপরে হচ্ছে ভূমি 3, অতিভুজ হচ্ছে 5, তার মানে 3/5। 3/5, তার মানে আমাদের উত্তর ট্যান থিটা হচ্ছে 4/3, কস থিটা হচ্ছে 3/5। তাহলে 4/3, 3/5, 4/3, 3/5, তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। তাহলে এই টাইপের কোশ্চেন প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর। হ্যাঁ, এবার আমাকে বলেন এই প্রসেসটা বুঝছেন কিনা। এটা করতে বেশি সময় লাগবে না, এটা আমি আপনাকে বুঝাইছি তাই মনে হচ্ছে যে অনেক সময় লাগতেছে, আপনার একটু সময় লাগবে না, আমি দেখাচ্ছি। আমি আবার বলছি, এরকম একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে, আপনার কাজ হলো এই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলা। সমকোণী ত্রিভুজ আঁকায় এই যে দুইটা মান আছে না, এই দুইটা মান হচ্ছে সমকোণী ত্রিভুজের দুই বাহু। এখন কোন কোন বাহু কি করে বুঝবো, এই অনুপাত দেখে বুঝবো যে ওই দুটা মান কোন কোন বাহু। সেই বাহুগুলো বসাই দিব, দুই বাহুতে বসাবো, আর 3 নাম্বার বাহুর মানটা বের করবো। হ্যাঁ, তারপরে যেটা চাইছে, যে অনুপাত চাইবে সেই অনুপাতে বসাই দিতে হবে। এখন একজন আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই, যদি এই যে 3 বসাই দিলাম এখানে, এই 3 যে এখানে বসাই দিলাম, আমি যদি ভুলে যাই যে 4, 5, 3, তাহলে কি করব? তাহলে আপনি ধরে নিবেন যে এটা হলো এক্স। এখন আপনি পিথাগোরাসের উপপাদ্য জানেন না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এক্স স্কয়ার। সেখান থেকে এক্স এর মান বের করব, যদি ভুলেই যাই তাহলে 5 স্কয়ার 25, 4 স্কয়ার 16 প্লাস এক্স স্কয়ার। এই 16 এর পাশে বিয়োগ করব ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে এখানে 9 ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, এই স্কয়ারের পাশে রুট করলে √9 ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 3। এই যে এক্স এর মান 3। যদি আপনি মনে না থাকে তাহলে এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই মানটা বের করতে হবে। ওকে, নেক্সট দেখেন। এবার কত দ্রুত করা যায় দেখেন। দেওয়া আছে কিসের মান, ট্যান থিটা। ওকে ফাইন, আমি ট্যান থিটা 3/4। এবার আমাকে বলেন ট্যান থিটা মানে কি। এদিকে তাকান, এইটা সাহায্যে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। এই যে এটাকে থিটা ধরবেন, সবসময় এটাকে থিটা ধরবেন। এই থিটাটা হচ্ছে এই যে এটা। ট্যান থিটা মানে কি, টেরা লম্বাভূত। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে এটা হলো লম্ব, এটা হলো ভূমি। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তার মানে ট্যান থিটার ক্ষেত্রে লম্ব উপরে থাকে, ভূমি নিচে থাকে। তার মানে ট্যান থিটার এই উপরেরটা হলো লম্ব, উপরেরটা লম্ব, নিচেরটা ভূমি। তো লম্ব এখানে কত, এই যে এটা হলো লম্ব 3, আর নিচেরটা ভূমি, ভূমি হচ্ছে 4, মানে এটা 4। তো এটা কোন সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত, 3:4:5, তাই না? এটা 3, এটা 4 হলে এটা 5, আর না হলে পিথাগোরাসের উপপাদ্য বের করতে হবে। এখন চাইছে কি কসেক থিটা। এদিকে তাকান, প্রথম কাজ হলো ভাই ত্রিভুজটা আগে আঁকাতে হবে, তারপর 3 বাহুর মান বসাতে হবে। তার মধ্যে 2 বাহুর মান এখানে দেওয়া থাকবে, আর এক বাহু পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বের করতে হবে। কসেক থিটা মানে কি, কসেক থিটা কার উল্টা, সাইন থিটার উল্টা। কসেক থিটা কার উল্টা, সাইন থিটার উল্টা। সাইন থিটা মানে কি ছিল, সাগরে লবণতি, লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক থিটা হবে উল্টা, মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ এখানে কত 5, লম্ব এখানে কত 3, তার মানে 5/3। তাহলে 5/3 আছে অপশনে, 4 নাম্বার অপশন 5/3। এটা খুবই সহজ, আমি আবার বলছি খুবই সহজ। প্রথমে যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া থাকবে সেইটার সাহায্যে আপনি একটা ত্রিভুজ আঁকায়ে 3 বাহুর মান খালি বসাই দিবেন, তারপরে আপনি অঙ্কটা করে ফেলবেন খুব সহজে। ঠিক আছে, ওকে নেক্সট। এখানে কি বলছে, এখানে বলছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 হলে কসেক থিটা কত। এই অঙ্কের জন্য আবার ত্রিভুজ আঁকানোই লাগবে না, কারণ আমরা সবাই জানি যে সাইন থিটার উল্টা হচ্ছে কসেক থিটা। তাহলে সাইন থিটা যা দেওয়া আছে এটাকে উল্টাই দিলেই হয়ে যাবে কসেক থিটা। তাহলে 5/13 কে উল্টাই দিলে 13/5, 13/5 এই যে 3 নাম্বার অপশন। এটা করাই লাগবে না, অঙ্ক এটা করাই লাগবে না। তারপরেও অনেকে বলে ভাই আমি যদি একটু করতে চাই, করেন করেন, সমস্যা নেই, করলে তো প্রবলেম নেই। ত্রিভুজ আঁকাবেন,
এটা দিবেন থিটা। এখানে সাইন থিটা ইকুয়াল টু 5/13, আর আপনি জানেন সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে লম্ব, এই উপরেরটা হলো লম্ব, তার মানে 5 হলো লম্ব, মানে এটা। অতিভুজ হচ্ছে এই যে নিচেরটা, তার মানে এই নিচেরটা 13 হচ্ছে অতিভুজ। তো এটা 5, এটা 13, তাহলে এটা কত হবে, এটা কত হবে, 12 হবে, কারণ 5:12:13 আমরা এটা পড়ছি না, 5:12:13, তাহলে এটা হচ্ছে 12। যদি এই বাহু লাগতেছে না। এবার চাইছে কসেক থিটা। কসেক থিটা মানে কি, কসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টা। তাই সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে 13, তাই এটা উপরে, আর লম্ব এটা হচ্ছে নিচে, 13/5। মানে এইটার উল্টা যেহেতু এইটা, তাই আমাদের কোনো ত্রিভুজ না আঁকাই অঙ্কটা সলভ করতে পারছি, ঠিক আছে। দেখেন এখানে কি বলছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 হলে ট্যান থিটা কত। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13। এই বর্ণ এইটার সাহায্যে আমরা একটা ত্রিভুজ আঁকাই ফেলবো। এইটা হলো আমাদের সেই থিটা। এখন সাইন থিটা মানে কি, এদিকে তাকান। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তার মানে এই উপরেরটা হলো লম্ব, আর লম্ব মানে এখানে যে এটা হচ্ছে লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা লম্ব, তাহলে 5 হলো লম্ব, আর অতিভুজ হচ্ছে এইটা, তার মানে এই যে অতিভুজ হচ্ছে 13। এটা যদি 5 হয়, এটা যদি 13 হয়, তাহলে এটা কত হবে, 12 হবে, কারণ এই সমকোণী ত্রিভুজটা হচ্ছে 5:12:13, মনে আছে। এবার চাইছে কি ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কত 5, ভূমি এখানে কত 12, 5/12। ট্যান থিটা হচ্ছে 5/12। ঠিক আছে, খুবই সহজ, খুবই সহজ। মানে শুধু আপনাকে মনে রাখবেন যে ত্রিকোণমিতিক অনুপাতটা প্রথমে দেওয়া থাকবে, ওইটার সাহায্যে একটা ত্রিভুজ আকারে 3 বাহুর মান আগে বসাতে হবে, তার মধ্যে 2 বাহুর মান এই অনুপাতেই দেওয়া থাকবে, কারণ ত্রিকোণমিতিক অনুপাত মানেই তো যে কোনো 2 বাহুর অনুপাত। ওকে, সমকোণী ত্রিভুজের যে কোনো 2 বাহুর অনুপাত। এবার আছে হচ্ছে ট্যান এ ইকুয়াল টু 5/12। ট্যান এ, দেখেন ট্যান এ মনে রাখবেন, এই যে সাইনের পাশে থিটা থাকে না, এই যে সাইন, তারপর হচ্ছে ট্যান, এদের পাশে যেটা থাকে সেটাই কোণ, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। তাহলে সাইনের পাশে সাধারণত থিটা থাকে, এখানে দিয়ে আছে এ, মানে আপনাকে বুঝতে হবে এই কোণটা আসলে থিটা না, এখন এ থাকুক, বি থাকুক, বিটা থাকুক, যাই থাকুক, এই ট্যান সাইন এদের পাশে যেটা থাকবে ওইটাই হলো সূক্ষ্মকোণ। তাহলে এখানে থিটা না দিয়ে এ দিছে, আমি এ দিলাম। ওকে, এখন বলেন ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তার মানে ট্যান থিটা মানে যেহেতু লম্ব বাই ভূমি, তার মানে ট্যান থিটার এই উপরেরটা লম্ব বোঝায়, তাহলে এটা হলো সূক্ষ্মকোণ। এই এ দ্বারা সূক্ষ্মকোণ বোঝাচ্ছে, থিটার জায়গায় এ দেওয়া আছে, সমস্যা নাই। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা লম্ব, তার মানে এই 5 হলো লম্ব, আর ভূমি হচ্ছে 12, এই যে ভূমি, তাহলে এটা 13 হবে। আমরা বুঝে গেছি, কারণ 5:12:13, তাই না। এখন চাইছে কি সাইনে, সাইন এ মানে সাইন থিটা, এই এটাই হলো থিটার কাজ করতেছে এখন, বুঝছেন। এখন সাইন মানে হচ্ছে সাগরের লবণতি, সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে, লম্ব এই যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, এটা 5, তাহলে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 13। এখন কেউ যদি লম্ব অতিভুজ, লম্ব আর ভূমি ভালো করে না আসেনে, তাহলে তো তার অঙ্ক ভুল হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না। তাহলে আমাদের উত্তর হচ্ছে 5/13। জি, নেক্সট। এখানে কি বলছে, সাইন এ ইজ ইকুয়াল টু 2/3 হলে কজ এ কত। দেখেন এদিকে তাকান, সাইন এ ইজ ইকুয়াল টু 2/3, এটা সাহায্যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। তাহলে এ এখানে কোণ হচ্ছে এ, সূক্ষ্মকোণ, এই যে সূক্ষ্মকোণটা হচ্ছে এ। তাহলে সাইন এ, এটাই সাইন থিটা। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন থিটার ক্ষেত্রে উপরেরটা হলো লম্ব, তার মানে 2 হচ্ছে লম্ব, তার মানে এখানে এই যে এখানে লম্বকে, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব, এটা হচ্ছে 2, আর এই 3 হচ্ছে অতিভুজ, মানে এটা হচ্ছে 3। এই ক্ষেত্রে এখন এই বাহুর মান কত হবে, এটা কিন্তু আমরা এখন সরাসরি বলতে পারছি না, কারণ এখানে আমার সেই অনুপাত 3:4:5, এখানে কি এই অনুপাতে করছে, দেখেন একটা 2 একটা 3, 3 4 হলে 5, কোনোটার মধ্যে মেলে নাই, এদের মধ্যে কিন্তু মেলে নাই। এখন বলবেন ভাই এটা মিলছে, অতিভুজের মান 5 হতে হবে, এখানে কি 5 না, আবার 5:12:13 এই অনুপাতের মধ্যেও মেলে নাই।
তাহলে আমাকে কি করতে হবে, এখন আমাকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করে নিতে হবে। ধরে নিতে হবে এই ভূমির মান হচ্ছে এক্স, তাহলে অতিভুজ স্কোয়ার মানে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9, এটা হচ্ছে 4 প্লাস এক্স স্কোয়ার। এই 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। 9 থেকে 4 গেলে 5 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এই স্কোয়ার এই পাশে রুট হয়ে √5, তাহলে এক্স এর মান √5 মানে এই মানটা √5 দেওয়া ছিল না, আপনাকে বের করতে হবে। এইবার চাইছে কি দেখেন, cos a, cos a মানে cos থিটা, cos থিটা মানে কি কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে এখানে ভূমিকে √5, অতিভুজকে 3, তাহলে √5 ডিভাইডেড বাই 3, তাহলে √5 ডিভাইডেড বাই 3। এবার কি বুঝছেন আমার কথাটা, কি বুঝছেন, ক্লিয়ার হয়েছে? বি নাম্বার অপশন। মানে আমি বোঝাতে চাচ্ছি কি জানেন, মানে আপনার এই সমকোণী ত্রিভুজটা যদি পরিচিত হয়, মানে ওই যে তিনটা 5:12:13, 3:4:5, 8:15:17 দেখাইছিলাম, মনে আছে? ওই তিনটার মধ্যে পড়ে তাহলে তো মুখস্থ মেরে দিতে পারবেন। আর ওই তিনটার মধ্যে না পড়লে দুইটা বাহুর মান দেওয়া থাকবে, তৃতীয় বাহুর মানটা বের করে তারপরে অঙ্কটা করতে হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, sin a ইজ ইকুয়াল টু 12/13 হলে, sin a ইজ ইকুয়াল টু 12/13 হলে tan এর মান কত? তাহলে sin a, আমি এই যে sin a, তাহলে sin a, sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে a, এই সূক্ষ্মকোণ দিতে হবে কিন্তু আগে। তাহলে sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, তার মানে উপরেরটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তো এটা 5 হবে। 5 কি করে, 5, 12, 13 মুখস্থ মরে গেছে, মানে কমন পড়ে গেছে, ঠিক আছে? তাহলে চাইছে tan a, তাহলে tan a ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 12, ভূমি হচ্ছে 5, তাহলে 12/5, তাহলে উত্তর হচ্ছে 12/5, সি নাম্বার অপশন, 12/5, ঠিক আছে? 12/5। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট দেখেন, tan থিটা ইজ ইকুয়াল টু √3, tan থিটা ইজ ইকুয়াল টু √3 হলে cos থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? tan থিটা ইজ ইকুয়াল টু √3 হলে cos থিটা কত? আচ্ছা, এইবার একটু মনোযোগ দিবেন সবাই। tan থিটা ইজ ইকুয়াল টু √3, এখন অনেকে বলবে ভাই এইবার আমি ত্রিভুজ আঁকাবো কিভাবে, কারণ দুই বাহুর মান দেওয়া থাকা লাগবে। তাহলে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ এটা, হ্যাঁ? তাহলে tan থিটা এই √3 এর নিচে কিছু নাই মানে 1 আসছে, বুঝতে হবে √3, কারণ আমার তো এই ত্রিকোণমিতিক অনুপাত মানে তো যে কোনো দুই বাহুর অনুপাত, তাহলে শুধু √3 আছে, নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, tan থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে tan থিটার ক্ষেত্রে উপরে থাকে লম্ব, তার মানে √3 হচ্ছে লম্বের মান, মানে এই যে এটা লম্ব √3, আর নিচে হচ্ছে 1, এটা হচ্ছে ভূমি, মানে এটা হচ্ছে 1। এইবার আপনাকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে ধরে নিচ্ছে এই অতিভুজের মান x, এটা বের করতে হবে। তাহলে অতিভুজ স্কয়ার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে √3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, √3 স্কয়ার মানে এই স্কয়ার আর রুট কেটে 3 প্লাস 1, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে x ইজ ইকুয়াল টু √4, আর √4 মানে হচ্ছে 2, তার মানে x এর মান 2, x এর মান 2, তার মানে এই অতিভুজের মান হচ্ছে 2। ওকে, এবার অঙ্কে চাইছে cos থিটা, তাহলে cos থিটার সূত্র কি? cos থিটা মানে হচ্ছে কবরে ভূত অতি, মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2, তার মানে 1/2, এটাই আমাদের উত্তর, হাফ। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে হাফ। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখেন 11 নাম্বার কি বলছে? 11 নাম্বার বলছে tan a ইজ ইকুয়াল টু a/b হলে নিচের কোনটি সঠিক? এবং অপশনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেওয়া আছে। তাহলে আমার তো বুঝতেই পারছি এই ত্রিকোণমিতিক অনুপাত বের করতে গেলে তো আমাকে আগে সমকোণী ত্রিভুজটা সৃষ্টি করতে হবে, যে এটার সাহায্যে tan থিটা ইকুয়াল টু a/b, তাহলে আমি লিখছি tan থিটা ইজ ইকুয়াল টু a/b। ওকে ফাইন, মান না দিয়ে a b দিছে। এখন একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকাই, এটা হচ্ছে থিটা। এখন tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে tan থিটার ক্ষেত্রে উপরেরটা লম্ব, নিচেরটা ভূমি, তার মানে উপরে a, এই a হচ্ছে লম্ব বোঝাচ্ছে মানে এটা, আর b হচ্ছে ভূমি বোঝাচ্ছে মানে এইটা। এইবার আমাকে এই দুইটা ডাটা ব্যবহার করে এইটার মান বের করতে হবে। ধরে নিচ্ছি আমরা এই অতিভুজ হচ্ছে x, এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে অতিভুজ স্কয়ার মানে x স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই a আর b এর যেহেতু মান নাই, তার মানে আমাকে এইভাবেই রেখে দিতে হবে। তাহলে x বের করলে এই স্কয়ারটা এই পাশে যায়, পুরোটার উপর রুট হবে, পুরোটার উপর রুট।
তার মানে এক্স ইকুয়াল টু এত, মানে এই অতিভুজের মানে হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পুরোটাই হচ্ছে অতিভুজের মান। এখন অঙ্কে বলছে কোনটা সঠিক, তাহলে প্রথম অপশন আছে সাইন থিটা, এদিকে তাকান। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আছে বি বাই এত, তাহলে এখানে বি তো ভূমি, তাহলে লম্ব বাই অতিভুজ কি হয়েছে, তাহলে এটা ভূমি বাই অতিভুজ হয়ে আছে, এটা বাদ। cos থিটা ইকুয়াল টু আছে a বাই এত, এই যে a বাই এত, এই পুরোটা মানে কিন্তু এই যে অতিভুজকে বোঝাচ্ছে, এদিকে তাকান, অনেকে বুঝতেছে না, এই পুরো মানটা মানে কিন্তু এই অতিভুজের মানে যেটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে a মানে কি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর এই a কি ভূমি, এ তো লম্ব, তার মানে এটাও বাদ। sec থিটা, sec থিটা, sec কার উল্টা, sec হচ্ছে cos এর উল্টা, তাহলে cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা হবে অতিভুজ বাই ভূমি, তাহলে উপরে কিন্তু অতিভুজই আছে কিন্তু নিচে কিন্তু ভূমি নাই, তার মানে এটাও বাদ। তিনটাই বাদ পড়ছে, ডি নাম্বার উত্তর। তারপরেও চেক করে নিতে পারেন cosec থিটা। এখন cosec থিটা মানে, cosec থিটার জন্য কার উল্টা, sin থিটার উল্টা। এখন sin থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে cosec থিটা হবে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর এটা কি, এটা হচ্ছে লম্ব, মিলে গেছে, তার মানে আমার এটা উত্তর। প্রথম তিনটা অপশন ভুল ছিল। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, এখানে কিসের মান দেওয়া আছে দেখেন সবাই একটু তাকান, এখানে দেওয়া আছে 3 cot a ইজ ইকুয়াল টু 4 হলে সাইনের মান কত। আমি বুঝে গেছি যে এই 3টা আসলে আগে এই পাশ থেকে এই পাশে পার করতে হবে। হ্যাঁ, এই এখানে কি গুণ আছে না, গুণ আছে না, তাহলে 3 ওই পাশে ভাগ হবে, তার মানে cot a ইজ ইকুয়াল টু 4/3, মানে আগে সরাসরি এরকম অনুপাত দেওয়া থাকতো, এবার আপনাকে একটু খাটাই নিবে, কিছুই না। তাহলে এই যে cot a মানে 4/3, এবার আপনাকে সমকোণী ত্রিভুজটা আঁকায় ফেলতে হবে। এটা হচ্ছে সূক্ষ্মকোণ a। এখন cot a মানে কি, tan এর উল্টা, tan মানে লম্ব বাই ভূমি, তাহলে cot মানে ভূমি বাই লম্ব, তার মানে cot এর ক্ষেত্রে উপরে থাকে ভূমি, তার মানে এটা হচ্ছে ভূমি, তার মানে এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব মানে এটা, তাহলে এটা 3 4 5, এটা 5 হবে, এই যে মিলে গেছে 3 4 5, তার মানে অতিভুজ 5 হবে, বের না করলেও চলছে। এবার চাইছে সাইনে, তাহলে সাইনে মানে কি, সাইনে মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তার মানে 3/5, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3/5, বি নাম্বার অপশন 3/5, 3/5। ক্লিয়ার? ওকে, নেক্সট। নেক্সট আর যাওয়া হলো না, কারণ এটা পড়াতে হলে আমার আরো সময় লাগবে 1 ঘন্টা, মানে থিওরি বোঝাতে হবে আগে, থিওরি বোঝায় এখানে যেতে হবে, কিন্তু শুরু করলে তো শেষ করতে পারবো না, সমস্যা হলো এই জায়গা। এখানে রাখতে হবে আজকের মতো। হ্যাঁ, আজকের মতো এখানে রাখতে হবে। আমি আপনাদেরকে একটু একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেটা হচ্ছে আগামীকাল থেকে তো আবার পাটিগণিতের ক্লাস শুরু হবে, মঙ্গলবার পর্যন্ত পড়বে, বুধবারে ক্লাস, বুধবারে এই ত্রিকোণমিতি ক্লাস 2 নাম্বার হবে। এই 2 নাম্বার ক্লাস দেখার আগে অবশ্যই অবশ্যই আপনাকে 1 নাম্বার ক্লাসটা ভালোভাবে রিভিশন দিয়ে আসতে হবে, তাহলে 2 নাম্বার ক্লাসটা আমি ভালো করে বোঝাতে পারবো। ঠিক আছে, আজকের মতো রাখতে হবে এখানে, কারণ ওখান থেকে শুরু করলে আমার শেষ হবে না, মাঝখানে যা আটকে যাবে, আবার পরের দিন শুরু থেকে শুরু করা লাগবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।